নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার বসানো নিয়ে রবিবার চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাজিতপাড়ায়। সমস্যার সমাধানে এদিন সদর বিডিওর উদ্যোগে বিডিও অফিসে একটি বৈঠকের আয়োজন করা হয়। রবিবার জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে আয়োজিত ষষ্ঠ জেলা সম্মেলনের মধ্য দিয়ে মহিলাদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষার দাবি তুলল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। মহিলাদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষার দাবি তুলল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। রবিবার জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে আয়োজিত ষষ্ঠ জেলা সম্মেলনের মধ্য দিয়ে এই দাবি তোলেন সংগঠনের সদস্যরা। সংগঠনের নেত্রী বনানী ঘোষ বলেন, 8 থেকে 80 সর্বশ্রেণীর মহিলারা আজ অসুরক্ষিত। তাদের নিরাপত্তার দাবির পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নতি সহ কয়েক দফা দাবি রয়েছে আমাদের। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সম্মেলনের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে এই দাবিগুলো। রবীন্দ্র ভবনে আয়োজিত জেলা সম্মেলনে জলপাইগুড়ি বিভিন্ন প্রান্ত থেকে 300 মহিলা উপস্থিত হয়েছেন। সংগঠনের জন্মলগ্ন থেকে নারীদের সামাজিক অর্থনৈতিক দাবি আদায়ের লক্ষ্যে ধারাবাহিক লড়াই আন্দোলন চলছে। এছাড়া নারী নির্যাতনের বিরুদ্ধে ও অন্যান্য ক্ষেত্রে শোষণ নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনকে গতিশীল করতেই এই সম্মেলনের আয়োজন বলে জানান জলপাইগুড়ি জেলা কমিটির নেত্রী শামসুনুর খাতুন। মহিলা সাংস্কৃতিক সংগঠনের ষষ্ঠ জলপাইগুড়ি জেলা সম্মেলন। আমাদের মূল দাবি যে বর্তমান যে অবস্থা, মহিলাদের কোনো নিরাপত্তা নাই, অভয়ার ন্যায় বিচার আমরা এখনো পাইনি। ফলে 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রাজপথে। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পুনরায় স্কুলে বহাল করা, চাকরিতে, এবং নারীর উপর যে ব্যাপক অত্যাচার হচ্ছে, শোষণ হচ্ছে, নারীর সমান অধিকার নাই সরকারি বেসরকারি কাজে, বিশেষ করে গ্রামীণ মহিলাদের পুরুষের সাথে সমান অধিকার কোনো মজুরি দেওয়া হয় না, কোনো শিশু নিরাপদ নয়, চাকরিস্থলে যে অভয়া যেভাবে নৃশংসভাবে খুন হলো, আমরা দেখছি প্রত্যেকটি পাড়ায় একের পর এক মদের ঢালাও লাইসেন্স দিয়ে সমাজকে নষ্ট করছে। ছোট ছোট শিশুরা, বাচ্চারা কিন্তু নিরাপদ নয়। ফলে লাগাতার জলপাইগুড়ি জেলা তথা সারা রাজ্য, দেশ জুড়ে আমাদের নারী নির্যাতনের বিরুদ্ধে, যুবকদের কাজের দাবিতে এবং শিক্ষার ক্ষেত্রে এ পর্যন্ত যে পাশফেল নাই, পাশফেল চালুর দাবিতে আমাদের মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে লাগাতার আন্দোলন চলছে। ফলে আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের জলপাইগুড়ি জেলার ষষ্ঠ জেলা সম্মেলন হচ্ছে। জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা প্রান্ত থেকে, সমস্ত ব্লক থেকে আমরা মহিলারা এসে আজকে এই সম্মেলন হচ্ছে। সম্মেলনের মূল বক্তা আমাদের রাজ্য সম্পাদিকা কমরেড কল্পনা দত্ত এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যা কমরেড শান্তনা দত্ত আমাদের আজকে মূল বক্তা। প্রকাশ্য অধিবেশন এবং ডেলিগেশনের মধ্যে দিয়ে আমাদের এই নাম ঝর্ণা রায়, জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য। আমাদের আজকে ষষ্ঠ মহিলা সম্মেলন হচ্ছে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে। আমরা সারা জেলার মা বোনেদের নিয়ে এখানে অনুষ্ঠানটা করব। আজকে আমাদের শুরু 5টা 6টার মধ্যে শেষ হয়ে যাবে। একটা মিছিলের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ। কারণে মূলত করতে হচ্ছে, আপনারা দেখছেন যে 8 থেকে 80 বছরের মহিলারা কোনো সময় নিরাপত্তা নাই, কাজে নিরাপত্তার অভাব। তারপরে ধর্ষণ, খুন তো আছেই। আরজিকর কাণ্ডে দেখলেন কোনো বিচার নেই। আমরা চাই স্বাস্থ্য, শিক্ষা, এই দুটোকে যদি আমরা না ঠিক করে দাঁড় করাতে পারি, তাহলে আমাদের সমাজটা রসাতলে চলে যাবে। শিক্ষার জন্য আজকে ছেলেমেয়েরা মদ খাচ্ছে, তারপরে নেশার দ্রব্য করছে। সরকারের কোনো ইচ্ছেই নেই যে এদেরকে ভালো করে মানুষ করার। তারা স্কুলগুলো সব তুলে দিচ্ছে। তারা 26,000 শিক্ষক আজকে হচ্ছে তাদের চাকরি চলে গেছে। এই নিয়ে তারা স্কুলগুলো উঠিয়ে দিচ্ছে। সাধারণ মধ্যবিত্ত ছেলেমেয়েরা পড়াশোনার কোনো সুযোগই নেই। কাজেই আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সবল করে গড়ে উঠতে এটার দায়িত্ব হচ্ছে মাদের। বাবাদের থেকে মাদের দায়িত্ব সব থেকে বেশি। একটা ছেলে মেয়ে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সব থেকে বেশি লাগে মার, কেন মা হচ্ছে সংসারটা চালায়, বাবারাও সব কিছু দেখে না। সেই জন্যই আজকে মহিলাদের সচেতন করার জন্যে, মহিলাদের সমস্ত কিছু যাতে ওরা বুঝে নেয় ওদের অধিকারটা কি, শুধু
টাকা পয়সা দিলেই হয় না। আমরা চাই না যে লক্ষ্মী ভাণ্ডার বাকি এসবের বিরুদ্ধে আমরা চাই না, বলি না, কিন্তু খালি ওইটুকু দিলেই হবে না। ছেলে মেয়েদের পড়িয়ে চাকরি বাকরি সবার ব্যবস্থা করে দিয়ে সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য আমরা মহিলা সাংস্কৃতিক সংগঠন অনেক 36 বছর ধরে লড়ছি। আর এই জন্যই আমাদের এই সম্মেলন। আমার নাম বনানী ঘোষ, আমি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। আবারও শিলিগুড়িতে আগুন, পুড়ে ছাই হয়ে গেল বেশ কয়েকটি দোকান। শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায় একটি বাজারে আগুন, পুড়ে গেল বেশ কয়েকটি দোকান। ওয়েল্ডিং এর কাজ চলাকালীন আগুন। ঘটনাস্থলে আসে দুটি দমকল। ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অনুমান। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে 10টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দমকল বাহিনীর প্রাথমিক ধারণা হয়তো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। जी मेरा ही दुकान है। यहाँ पे मैं आके देख रहा हूँ कि पूरा आग लग चुका था। मैं खाना खाने गया था, जैसे मैं यहाँ पहुँचा देख रहा हूँ ऊपर तला में पूरा आग लग चुका था। मैं अंदर भी गया था पर मैं कुछ कर नहीं पाया। सब कुछ जल गया, सब कुछ। बर्तन का दुकान था, गिफ्ट का था, मिक्स था, सभी चीज़ का था। आके देखता हूँ मेरा बगल वाला दुकान में काम कर रहा था वेल्डिंग का, तो शायद वहीं से कुछ हुआ होगा। मैं श्योर नहीं बोल पाऊँगा अभी कुछ भी, क्योंकि मैं था ही नहीं ना। आके देखता हूँ पूरा जल चुका था दुकान। और कितने फायर ब्रिगेड जी गाड़ी कितने आया है? गाड़ी तो अभी मैंने गिनती नहीं किया मैडम, मेरा तो दिमाग ही काम नहीं कर रहा है। अभी कुछ इस तरह मैंने कुछ हिसाब नहीं किया है। आइडिया पे फिलहाल मैं नहीं बोल पाऊँगा, पर नुकसान हुआ है, काफ़ी नुकसान हुआ। मेरा पूरा दुकान ही जल चुका है, नुकसान तो हुआ ही है। आपका नाम? मेरा नाम सूरज छेत्री। রক্ত সংকটের মুহূর্তে জলপাইগুড়িতে এগিয়ে আসলো মহেশ্বরী সভা। যেই সভা সামাজিক কাজ সবসময় করে থাকে। আজ রবিবার মহেশ্বরী সভার উদ্যোগে সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করার পাশাপাশি একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল হিন্দি বিদ্যালয় সংলগ্ন ছোট গোশালায়। এই দিনে রক্তদান শিবিরে অসংখ্য মানুষ এসে রক্তদান করে যান বলে উদ্যোক্তারা জানিয়েছেন। তারা আশা করছেন 50 ইউনিট রক্ত তাদের এই শিবির থেকে সংগৃহীত হবে। জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার বসানো নিয়ে রবিবার চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাজিতপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকা ঘন বসতিপূর্ণ হওয়া সত্ত্বেও সেখানে মোবাইল টাওয়ার বসানোর কাজ চলছিল। যদিও বাসিন্দারা আগেই এই কাজের বিরোধিতা করেছিলেন, তবুও অভিযোগ তাদের অগ্রাহ্য করেই পুনরায় কাজ শুরু হয়। এই পরিস্থিতিতে সমস্যার সমাধানে সদর বিডিও মিহির কর্মকারের উদ্যোগে এদিন বিডিও অফিসে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকাবাসী, জমির মালিক এবং মোবাইল টাওয়ার সংস্থার প্রতিনিধিরা। জানা গিয়েছে জমির মালিকানা সংক্রান্ত কিছু কাগজপত্র এখনও অসম্পূর্ণ রয়েছে, তাই যতক্ষণ না সেই কাগজপত্রের সমস্যা মিটছে ততদিন এই জায়গায় মোবাইল টাওয়ার স্থাপনের কাজ বন্ধ থাকবে। স্থানীয়দের মতামত এবং আইনি কাগজপত্র বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা এলাকায় মোবাইল টাওয়ার বসানোর ঘোর বিরোধী নন, তবে জনবসতিপূর্ণ জায়গায় এটি বসানো হলে স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে বলে তাদের আশঙ্কা। একটি ফাঁকা জায়গায় এই কাজ করার দাবি তোলেন তারা। এইসব কারণেই তারা কাজ বন্ধের দাবি তুলেছিলেন। এই ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও প্রশাসনের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ঠিক উল্টো পাশে একটা জমি আছে যেখানে টাওয়ার বছর 2022 সালে কাজ শুরু করছিল। তখন আমরা প্রধান সব জায়গায় মাস পিটিশন করছি, এফআইআর করছি থানায়, বিডিও, সভাধিপতি এবং ম্যাজিস্ট্রেটের কাছে। করার পর তখন টাওয়ারের কাজ বন্ধ হয়ে গেছে, বলছে এখানে টাওয়ার হবে না। এখন জানি না কি হয়ে গেল, 2022 সালের পর থেকে 2025 সালে আবার সেই টাওয়ারের কাজ শুরু হয়েছে। কি কোনো রকম লিখিত বা কোনো রকম কিছু হয়েছিল? তখন এমনি বলছে যে কাজ হবে না, উঠে চলে গেছে, জনগণ যেহেতু চাচ্ছে না। তখন কোনো রকমভাবে মিউচুয়াল না, জমির ল্যান্ড ডোনার যে উনি তখন মুসলিম কাজ জনগণের সামনে যে আমি আর এখানে টাওয়ার বসাতে দেবো না। আবার কেন দিল তাহলে? তারপরে তখন আরেকটা চুক্তি হয়েছে 2023 সালে, যে জমিটা উনি যার কাছে কিনেছেন তাদের সঙ্গে একটা চুক্তি হয়েছে। চুক্তির মধ্যে ওখানে লিখিত আছে যে এই জমিতে এই দাগে মোবাইল টাওয়ার, ব্রয়লার ফার্ম, দূষণমূলক কারখানা কাজ করা যাবে না। কিন্তু তার সাথে সেই এগ্রিমেন্ট কপিটাও আছে আমাদের কাছে। সেই এগ্রিমেন্টটাকে লঙ্ঘন করে আবার 2025 সালের টাওয়ারের কাজ শুরু করলো। কেন করলো মানে কেন আবার শুরু করলো, কি মনে হচ্ছে কি হতে পারে? এখন দেখেন, যে জমি দিচ্ছে ল্যান্ড ওনার তো একটা মুনাফা আছে, কিন্তু আমাদের জনগণ তো যেহেতু 5G টাওয়ার, সে ম্যাগনেটের বিক্রি যেটা হচ্ছে আর কি,
সেটা তো মারাত্মক ক্ষতিকর। আমরা চাই না পাবলে ওখানে টাওয়ার হোক, টাওয়ার হোক, আমরাও যাচ্ছি টাওয়ার হোক, মোবাইল টাওয়ার হোক, একটা অন্যত্র হোক, অন্য ফাঁকা জায়গা হোক, ফাঁকা জায়গায় হোক। ওই এরিয়ায় চাচ্ছি না। বলছি সেই এলাকায় মোট কতগুলি গ্রাম রয়েছে আশেপাশে? আশেপাশে তো অনেক কটা গ্রাম আছে, আপনারা তার মধ্যে আমাদের বাজিতপাড়া গ্রামটাই বেশি। কত মানুষ সেখানে বাস করে আনুমানিক? বাজিতপাড়া আনুমানিক বেশি, ওই হাজারের উপর আছে। কোন অঞ্চল সেটা? পাহাড়পুর অঞ্চল। আপনার নামটা একবার বলুন তো। নবিউল হক। আপনি? আমার ওখানে আমার বাড়ি, বাজিতপাড়ায় বাড়ি আমার, গ্রামবাসী। টাওয়ার নিয়ে আমাদের ওখানে আমার গ্রামে আমরা টাওয়ার হইতে দিব না। কারণটা কি? কেন? কারণটা কি, আমাদের বাচ্চা কাচ্চা আছে, হয়তো বাচ্চা কাচ্চা কোনো অসুবিধা থাকতে পারে, পশু পাখিগুলোও তো থাকতে পারে, পশু পাখিও তো ক্ষতি হতে পারে। তাহলে আমাদের বাচ্চা যে প্রেগনেন্ট থাকবে তাদেরও তো বাচ্চাগুলোর কষ্ট হবে। না, আরো তো অনেক টাওয়ার রয়েছে, তা আপনাদের এখানে কেন রয়েছে? আমাদের টাওয়ার হোক, আমরা বলি না যে টাওয়ার হবে না, টাওয়ার হোক, দূরে হোক। আমরা বলি না যে টাওয়ারটা হবে না, টাওয়ারটা হোক, দূরে হোক, কিন্তু আমরা ওখানে আমাদের গ্রামে দিব। আচ্ছা, মানে ফাঁকা জায়গায় যাচ্ছেন যে হ্যাঁ ফাঁকা জায়গা? হ্যাঁ, ফাঁকা জায়গায় হোক, আমরা এইটাই চাই। আজকে তো ভিডিও অফিসে আসছেন? হ্যাঁ, আজকে ভিডিও অফিসে আসছি। কি কথা হলো এখানে? এখানে বলে কি এই মুহূর্তে কি এখন কাজ বন্ধ থাকবে। তাতে কি খুশি আপনারা? একদম আপাতত খুশি। টাওয়ার বন্ধ যদি মানে কাজ না হলেই তবেই খুশি, তাই তো? খুশি, হ্যাঁ। সেই মতো তো আলোচনা হলো যে আজ কাজ হবে না। কাজ হবে না, এখন বন্ধ থাকবে। কারা ছিলেন আজকে এখানে? কারা ছিলেন? যেখানে টাওয়ার বসাবে সেই লোক ছিল, আর আমরা আছি। প্রধান পঞ্চায়েত এসেছিল? হ্যাঁ, প্রধান পঞ্চায়েত এসেছিল। পঞ্চায়েত আসে নাই, কোনো প্রধান আসে। আপনার নামটা একবার বলুন তো। নুরিনা খাতুন, কোথায় বাড়ি আপনার? পাহাড়পুর বাজিতপাড়া। কি বলবো, মানে এই টাওয়ার বিষয় নিয়ে বাজিতপাড়াতে বিগত 2022 সাল থেকে সমস্যা একটা চলতেছে। তো 2022 সালে যখন টাওয়ারের অনুমতি দেয়, তখন এলাকার লোক মাস পিটিশন করে বিডিওর কাছে, এসডিওর কাছে, এসপির কাছে, আইসির কাছে, তখন টাওয়ারটা বন্ধ ছিল। আবার ওই টাওয়ারে পুরোনায় কেউ বা কাহারা নিজের স্বার্থে ব্যক্তিগতভাবে আবার ওই টাওয়ার 2025 সালে চালু করার জন্য উঠে পড়ে লাগছে। আমরা বিডিও সাহেবের কাছে গেছি, আইসি সাহেবের কাছে গেছি, এসপি সাহেবের কাছে গেছি, সবাইকে আমরা কমপ্লেন করছি এবং অনুনয় বিনয়ের সঙ্গে আবেদন করছি যাতে ওই মোবাইল টাওয়ারটা ওই বাজিতপাড়ার ওই জনবহুল এলাকায় না হয়ে অন্যত্র কোথায় বসানো, ফাঁকা জায়গায় বসানো হয়। তার জন্য আমরা বিডিও সাহেবের দ্বারস্থ হয়েছি। বিডিও সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে ভালো সুষ্ঠুভাবে করা যায়। বিডিও সাহেব বলছেন আপাতত কাজ বন্ধ থাকবে যতদিন না ওই জমির সমস্যাটা, এখানে একটা জমির ল্যান্ডের সমস্যা আছে, ল্যান্ডের সমস্যাটা পরিষ্কার না হয় ততদিন কোনো কাজ ওই কোম্পানি করতে পারবে না। এটা কিসের টাওয়ার? এটা জিওর 5G টাওয়ার, মোবাইল টাওয়ার। মোবাইল টাওয়ার। আচ্ছা, আজকে কি কারা নিয়ে বসলেন? কোথায় বসলেন? কারা বসলেন? মোবাইল টাওয়ারের কোম্পানির প্রতিনিধি ছিল, জমির ওনার যারা জমি দিচ্ছে তারা ছিল, এবং গ্রামবাসী ছিল, এবং বিডিও সাহেব এটার মধ্যস্থকারী ছিলেন। উনি হচ্ছেন এই এলাকার যেহেতু জজ সাহেব একজন বিচারক, উনি ডাকছেন আমাদেরকে। শেষমেশ কি আলোচনা হলো তাহলে? শেষমেশ একদম ফিনিশিংয়ে আলোচনা হলো যে জমির সমস্যা যতদিন না মিটতেছে ততদিন পর্যন্ত এখানে কোনো টাওয়ার হবে না। কোন জায়গাটা? ওই জায়গাটা এটা পাহাড়পুর বাজিতপাড়া, পাহাড়পুর অঞ্চল, বাজিতপাড়া। আপনার নামটা বলুন তো। আমার নাম লুৎফর রহমান, আপনি? আমি ওই এলাকারই বাসিন্দা। না, আজকে শুনলাম আজকে বিডিও সাহেব দুই পক্ষকে ডেকেছিল, কারণ ওখানে একটা টাওয়ার বসানোকে কেন্দ্র করে মানে একটা ব্যাপক একটা সংখ্যার লোক তারা বিরোধিতা করছে যে ওই এলাকায় টাওয়ার করতে দেবে না। এটা হচ্ছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বাজিতপাড়ায়। তো ওই এলাকারও অনেক জনসাধারণ এসেছিল, তারা টাওয়ারের বিপক্ষে। ওই এলাকায় টাওয়ার করতে গেলে বিভিন্ন রকম যে পরবর্তীকালে যে ক্ষয়ক্ষতির ব্যাপারগুলো হয়, যেটা ওই বিষয়ে আলোচনা হলো। তো ছিল আমাদের বিডিও সাহেব ছিল, ওই এলাকার আমাদের পাহাড়পুর জিবির উপপ্রধান ছিল, এবং প্রশাসনের থেকে শিববাবু এসেছিলেন, একজন এসআই। তো টাওয়ার কোম্পানির লোকজন ছিল, এবং যাদের জমিতে টাওয়ার করছে তারা ছিল, এবং যারা বিরোধিতা করছে, যারা টাওয়ার করতে ছিল, ওই এলাকার অনেক লোকজন ছিল। তো পরিশেষে এটাই একটা সিদ্ধান্তে আসলো যে একটা জমি সংক্রান্ত ব্যাপারে একটা ভুল ত্রুটির ব্যাপার আছে আর কি, শরিকি জমি, সেটাও তুলে আসলো। পরবর্তীকালে আমাদের বিডিও সাহেব এবং থানার যে প্রশাসনের লোকজন এসেছিল, এবং আমাদের প্রধান ম্যাডাম ছিল, বললো যে আপাতত তাহলে প্রাথমিক পর্যায়ে জমির পেপারসটা ঠিক করা হোক, আপাতত যতদিন না পর্যন্ত জমির পেপারসটা ঠিক হচ্ছে ততদিন কাজটাই স্থগিত হোক। এটাই ফাইনালি আলোচনা হলো। এর মধ্যে যেটা শুনলাম যে আগেও নাকি ধরা পড়েছিল, তখন সাধারণ পাবলিক বন্ধ করেছিল সেই কাজটা। আলোচনা তো সেটাই উঠে আসলো। 2022 সালে নাকি প্রথমের দিকে যখন ওখানে টাওয়ার করতে যায় জিও কর্তৃপক্ষ, এবং যার জমিতে এলাকার লোকজন সেখানে বাধার সৃষ্টি করে, সেই সময় থেকে বন্ধ ছিল। আবার নতুন করে 2025 সালে আবার করতে এসছে, আবার সেম আগেরই মতো এলাকার লোকজন করতে দিচ্ছে না, এই পরিস্থিতিই আছে। দেখি আগামী দিনে যেটা আজকে মিটিংয়ে আলোচনা হলো,
যে ওনারা জমির পেপার সব ঠিক করুক, পরবর্তীকালে এটা নিয়ে বসা যাবে। যতদিন না পর্যন্ত জমির পেপারসটা ঠিক না হচ্ছে আপাতত স্টপ রাখতে বলা হলো। মনে হচ্ছে না আপনার নাম আর পরিচয়। আমার নাম অসীম রায়, আমি সদর পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ। আধুনিক যুগের যুবক হয়েও কাঁধে ঢাক বাজিয়ে নিয়েছে পরিবারের দায়িত্ব। সব পেশাই ভালো, লজ্জাবোধ না করে ঢাক বাজিয়েই সমাজের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে জলপাইগুড়ির এক যুবক। বাবার মৃত্যুর পর হঠাৎই সংসারের চাপ মাথার উপর এসে পড়ে। তখনই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেই কলেজে যাওয়ার প্রস্তুতি। সেই সময় মৃত্যু হলো সেই যুবকের বাবার। তাই পড়াশোনা আর হলো না, সংসারের দায়িত্ব নিজের ওপর আসলো। তাই বাধ্য হয়ে উচ্চ মাধ্যমিক পড়াশোনার পর বাবার ঢাক বাজানোর পেশাকেই নিজের পেশা হিসেবে মেনেই সংসার চালাতে উদ্যোগী হয়েছে জলপাইগুড়ি শহরের সেই যুবক। নাম সোমনাথ হাজরা, বাড়ি পান্ডাপাড়া এলাকায়। সোমনাথ বলে বাবার ঢাকের ব্যবসা ছিল। বাবার মৃত্যুর পর সংসার চালানোর জন্য বাবার পেশাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই ঢাকের ব্যবসা শুরু করেছে। এই পেশাতে এসে কোনো ধরনের লজ্জাবোধ আমার নেই। এই পেশাকে সম্মান জানিয়ে ঢাক বাজিয়ে রোজগারের পথ আমি খুঁজে পেয়েছি। এটা বলে রাখা দরকার, জলপাইগুড়ি শহরের বেশ কিছু যুবকরা যখন বাবার অর্থে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, আর তখনই ব্যতিক্রমী এই সোমনাথ হাজরা। তার জীবনটা একটু অন্যরকম, কারণ বাবার সামান্য ঢাকের ব্যবসাকে কোনো লজ্জাবোধ না করেই এই পেশাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সে। সোমনাথের পড়ার ইচ্ছা ছিল হয়তো, কিন্তু পড়াশোনা হলো না। তবুও সব ইচ্ছাকে দূরে সরিয়ে ঢাকের পেশাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। এতেই সোমনাথ দারুণ খুশি। এই যে বর্তমান যুগে ঢাকের ব্যবসা শুরু করেছো তোমার বাবার মৃত্যুর পর, তো কেমন এখন পরিস্থিতি? আগের থেকে কিছু করতে পারছি, কিছু বাবা যেরকম চালাইতে পারতো তার থেকে চলতেছে, মোটামুটি চালাইতে পারছি যেরকম করে হচ্ছে। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম সোমনাথ হাজরা। আর পড়াশোনা এইচএস পাস করছি। তারপরে এই ব্যবসা। হ্যাঁ। তো এখন তো অনেক ছেলেরা অন্যান্য কাজ, আধুনিক যুগের কাজ, এই ঢাকের ব্যবসায় তুমি আসলা কেন? মেন কথা হচ্ছে আমার এটা বাবার ব্যবসা। আমি চাই এই ব্যবসা আমি আরও মানে বাবার নামটাকে আরও একটু উঁচায় নিয়ে যেতে চাই। এই জিনিসটার জন্যই আমি এই ব্যবসায় আসছি। আচ্ছা, কেমন কাজ পাচ্ছ, রোজগার? হচ্ছে মোটামুটি চলতেছে যাচ্ছে, যেরকম কাজ হচ্ছে, বিয়ে যেরকম হচ্ছে টুকটাক। আমার পার্টি তো আরও তো অনেক পার্টি আছে। আচ্ছা, তো তোমার মোটামুটি চলে যাচ্ছে সবকিছু। ভালো লাগে এই কাজে? উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। বাগডোগরা এয়ারপোর্ট মোড়ে ফ্লাইওভারের ওপর দুর্ঘটনা, আহত এক স্কুটি চালক। গতকাল গভীর রাতে বাগডোগরা এয়ারপোর্ট মোড় সংলগ্ন ফ্লাইওভারের ওপর এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। এখনো পর্যন্ত আহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুটিটি গোসাইপুর থেকে বাগডোগরার দিকে যাচ্ছিল। পথে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে স্কুটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। সঙ্গে সঙ্গে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে বাগডোগরা হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। আমি যখন আসলাম, আমি আসার সাথে সাথে দেখলাম এখানে লোকটা পড়েছিল, তার আগে স্কুটিটা পড়েছিল। কোনো পার্সেলের কোনো জিনিস ছিল ওর সাথে, ব্যাগের মধ্যে ব্যাগটা আছে, আমার সাথে আছে ব্যাগটা, আমি রাখছি। তো আমি আমার ভাইয়ের গাড়ির মধ্যে আমি ওকে উঠাই হসপিটালে পৌঁছালাম। এবারে না আগে হসপিটালে চলে যাক। কোথাকার লোক কিছু জানা গেল? সেটা তো আমি জানি না কোথায়। বয়স কিরকম হবে? হ্যাঁ, বয়স্ক লোক ছিল। আমি যখন আসলাম, গাড়ি নিয়ে আসতেছিলাম, দেখলাম যে লোকটা এখানে পড়েছিল।
তার আগে স্কুটিটা পড়েছিল, আমি আসলাম। কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো কিছু জানা গেল? সেটা আমি দেখি নাই। আমি যখন আসলাম তখন লোকটাকে দেখলাম পড়েছিল একদম। মানে এই স্কুটিতে কোনো বয়স্ক লোক ছিল? হ্যাঁ, একজনই ছিল, যাকে আমি হসপিটাল গাড়িতে পৌঁছালাম, পাঠিয়ে দিলাম, সে ওই লোকটাই ছিল। তারপরে আর ওর কেউ ছিল না, ওই একা লোকটাই ছিল, ওই এখানে পড়েছিল। আমি আসলাম, ওই লোকটাকে সাইড আউট করলাম, জল খাওয়াই ওকে আমি হায়ার গাড়িতে হসপিটাল পৌঁছালাম। আচ্ছা, কি নাম টাম কোথাকার কি কিছু বলেছে? জানি না, কিছু বলেননি। দেখতে কি মনে হলো? লোকটা কেমন দেখতে? ওই মানে ডেলিভারি বয়। আচ্ছা, বড় ব্যাগ আছে, ডেলিভারি পার্সেলের ব্যাগ ছিল না, কিন্তু একটা ব্যাগটা ঝোলা ছিল, ওই ঝোলাটা একটা ঝোলা ছিল, রোল এরকমই। রবিবার গৌরীহাট উন্নয়ন সমিতির পক্ষ থেকে এক বিশেষ সাফাই অভিযান করা হয় গৌরীহাট হাট চত্বরে। দীর্ঘদিন ধরে হাট ও সংলগ্ন এলাকায় আবর্জনা স্তূপ জমেছিল বলে খবর। এই সমস্যার কথা শোনার পরেই সমিতির সম্পাদক সঞ্জিত কর্মকার দ্রুত হস্তক্ষেপ করেন এবং হাট এলাকা পরিদর্শনের জন্য বিশেষ উদ্যোগ নেন। তার নির্দেশে রবিবার সকাল থেকেই সমিতির কর্মীরা হাটে পৌঁছে যান এবং সাফাই কাজে নিযুক্ত হন। এই সাফাই অভিযানে হাটের ভেতরে জঞ্জাল, পচা গলা বর্জ্য এবং প্লাস্টিকজাত দ্রব্য সরিয়ে ফেলা হয়। কর্মীরা ঝাঁটা, বেলচা, গাড়ি ইত্যাদি ব্যবহার করে হাট এলাকা পরিষ্কার করেন। এছাড়াও ড্রেন পরিষ্কার করার কাজও করা হয় এদিন। এই কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন বিবেক কর্মকার। তিনি জানান, এলাকার পরিবেশ রক্ষায় এই ধরনের সাফাই অভিযান নিয়মিতভাবে চলবে। স্থানীয় বাসিন্দারাও সমিতির এই উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে এই ধরনের পদক্ষেপে হাট ব্যবসার পরিবেশ আরও উন্নত হবে এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকবে। গৌরীহাট উন্নয়ন সমিতির এই উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ বলে মনে করছে ব্যবসায়ী মহল। আপনারা তো জানেন, গড়িয়াহাটে তো একটু হাটের দিন একটু জঞ্জাল সমস্যা থাকেই। সেই উপলক্ষে আজকে আমরা গড়িয়াহাট উন্নয়ন সমিতির পক্ষ থেকে আজকে আমরা গড়িয়াহাটে মানে সংস্কার করাচ্ছি। যেমন সংস্কারের মধ্যে জঞ্জালটা হচ্ছে বেশি আর কি, সেই আজকে আমরা সেই গড়িয়াহাটের জঞ্জালটা পরিষ্কার করাচ্ছি। ওই দেখেন লেবাররা কাজ করছে। সেই সুখে আমাদের যে সব দোকানদার আছে বা প্রতিবেশী আছে বললে যে আজকে দাদা আপনাদের কাজটা খুব ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। এটা আমাদের আজকের কাজ না, এটা কিন্তু আমরা প্রতিনিয়ত করি। হয়তো 15 দিন বা 1 মাস অন্তরে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি গড়িয়াহাটের উন্নয়ন সমিতির পক্ষ থেকে। তাই আমি বলছি এই কাজ চলবে, আগামী দিনেও চলবে। যেমন দেখেন বর্ষার দিনে একটু নোংরাটা বেশি হয়, সেটা আপনারাও জানেন। আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন সময় খবরে দেখান গড়িয়াহাট এখন আগের তুলনায় এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, অনেক এখানে সেট হয়েছে দোকানদারদের জন্য। এখন এখানে মানুষের যারা ক্রেতা বা যারা বিক্রেতা তারা এখন আর কোনো কমপ্লেন করে না এই গড়িয়াহাট সম্বন্ধে। আজ থেকে 10 বছর আগে এই গড়িয়াহাটে বাজার করতে আসলে মহিলারা হাওয়াই চটি পরে আসতো, তাদের পায়ের কাদাটা মাথার উপর দিয়ে গিয়ে পিছনে শাড়িতে পড়তো, বলতো দাদা তোমাদের এই হাটে আসা যাবে না। বলতাম যে দিদি ভাই এটা তো আমাদের হাট না, এটা হাটটা তো সবার। তখন সরকার ছিল বামফ্রন্টের সরকার, তখন তারা সংস্কার হিসেবে কাজগুলা করতো না। যখন আমরা হাট কমিটির সঙ্গে যুক্ত হয়েছি তখন থেকে আমাদের হাটের দিকে নজর হয়েছে দেখেই আজকে আমরা কিন্তু এসজিটির থেকে 1,86,00,000 টাকার কাজ করাইয়েছি। সেখানে সেট হয়েছে, প্রতিটা গলি পাকা হয়েছে। সেই আপনারাও নিজেরাও দেখতে পারবেন হয়তো হাটে ঘুরে দেখলে। সেই হাট আগের মতন কিন্তু হাট নাই। আজকে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মহাগোপের অনুপ্রেরণায় আজকে গড়িয়াহাটের যে কাজগুলো হচ্ছে এটা কিন্তু একদম মানুষের বোঝার মতন বা কিন্তু মানুষের একটা স্মরণীয় অবস্থায় কিন্তু এখন গড়িয়াহাটের অবস্থাটা আছে, কিন্তু মনে রাখার মতন কাজ। রাজ্য তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে নজর কাড়ার সাফল্য জলপাইগুড়ির 5 প্রতিযোগীর। বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা 5 জন স্বর্ণ পদক ছাড়াও 3 জন ব্রোঞ্জ এবং সিলভার পদক পেয়ে খ্যাতি অর্জন করেছে। সম্প্রতি বীরভূম জেলার উদ্যোগে 42তম জুনিয়র, 39তম সাব জুনিয়র কিউরোগি ন্যাশনাল এবং 15তম জুনিয়র ও 13তম সাব জুনিয়র পুমসো ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে সাফল্য পেল জলপাইগুড়ির প্রতিযোগীরা জানান, আগামী 23শে জুন উত্তরাখণ্ডের হরিদ্বার শহরে জাতীয় গেমস রয়েছে। সেই অনুযায়ী জোর কদমে প্র্যাকটিস করতে হবে। জাতীয় স্তরে খেলে পদক জয়ের ব্যাপারে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তারা। আমার নাম সৌমজিৎ সিংহরা। আমি তাইকোন্ডো খেলার সাথে যুক্ত, সেটি একটি সাউথ কোরিয়ান মার্শাল আর্ট। কোথায় খেলতে গিয়েছিলে? আমরা খেলতে গেছিলাম 1 তারিখে বোলপুর শান্তিনিকেতনে, স্টেট সিলেকশন। তো অনেক ডিস্ট্রিক্ট অংশগ্রহণ করেছে, যেমন পুরুলিয়া, হাওড়া, হুগলি, আরও নানা রকম স্টেট এখানে পার্টিসিপেন্টস করেছে। সেই এখান থেকে ফার্স্ট হয়েছি। আর 23 জুনে আমরা ন্যাশনালস খেলতে যাচ্ছি হরিদ্বারে।
কতজন যাচ্ছ? আমরা টোটাল আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের থেকে 5 জন যাচ্ছি। কারা কারা যাচ্ছ? এখানে যাচ্ছে 5 জন টোটাল। তাদের নাম হলো, আমার নাম হচ্ছে শুভজিৎ সিংহ রায়, হিমানি দেবনাথ, প্রতিষ্ঠা কুণ্ডু, বিনায়ক যোশী এবং শুভজিৎ দেবনাথ। আমরা ন্যাশনাল চান্স পেয়েছি স্টেট সিলেকশনের ইয়েতে, আর প্রিপারেশন নিচ্ছি প্র্যাকটিস করে অনেক টাইম। আমার আশাবাদী হলো আমি ফার্স্ট আসবো, আর তার জন্য আমার প্রিপারেশনও খুব হার্ড চলছে। কি নাম তোমার? আমার নাম হিমানি দেবনাথ। আমি টাইকোন্ডো খেলার সাথে যুক্ত। এটা একটা মার্শাল আর্ট। কোথায় খেলতে গিয়েছিলে, কি রেজাল্ট হলো তোমার? এটা ছিল স্টেট টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ, যেটা বোলপুর শান্তিনিকেতনে হয়েছিল, আর এখানে ফার্স্ট হয়েছি। কোথায় চান্স পেয়েছো এবার? এবার আমাদের ন্যাশনাল আছে হচ্ছে হরিদ্বারে। কবে সেটা? জুনের 23 তারিখ থেকে 25 তারিখ। ন্যাশনাল সিলেক্ট হওয়ার পর থেকে তো আমরা সকালে রাত্রে 2 বেলা প্র্যাকটিস আসছি, দেখা যাক পরবার কী হয়। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আজ শিলিগুড়ির অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র বিধান মার্কেটে অনুষ্ঠিত হচ্ছে ব্যবসায়ী সমিতির নির্বাচন। সকাল থেকেই ভোটদানের মধ্য দিয়ে জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের আবহ। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় 1700। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকেই, চলবে দিনভর। এদিন নির্বাচনকে কেন্দ্র করে মার্কেট চত্বরে দেখা গিয়েছে চরম উত্তেজনা এবং উৎসব মুখর পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট কড়া। মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। এবারের নির্বাচনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন 2 ভাই, সুব্রত সাহা ও বাপি সাহা। যদিও তারা উভয়ে এই ভাই ভাই প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গকে এড়িয়ে গেছেন। একদিকে রয়েছে সুব্রত সাহার প্যানেল, অন্যদিকে বাপি সাহার প্যানেল। মোট 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে। এদিন সুব্রত সাহা বলেন, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরা 100% আশাবাদী, জনসমর্থন আমাদের দিকেই আছে। বিজয়ী হলে মার্কেটের দীর্ঘদিনের সমস্যা যেমন পরিকাঠামোর উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা সবকিছুর দিকে আমরা নজর দেব। অপরদিকে বাপি সাহা জানান, আগে আমরা একসাথে ছিলাম, পরে কিছু ভুল বোঝাবুঝির কারণে আলাদা গ্রুপ হয়েছে। তবে আজকের নির্বাচনে ভোটারদের উৎসাহ দেখে আমি আনন্দিত। পার্কিং সমস্যার মতো বড় ইস্যুগুলো গোটা শহরের সমস্যা। জিতলে আমরা সেগুলো সমাধানে সক্রিয় পদক্ষেপ নেব। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার বসানো নিয়ে রবিবার চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাজিতপাড়ায়। সমস্যার সমাধানে এদিন সদর বিডিওর উদ্যোগে বিডিও অফিসে একটি বৈঠকের আয়োজন করা হয়। রবিবার জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে আয়োজিত 6ষ্ঠ জেলা সম্মেলনের মধ্য দিয়ে মহিলাদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষার দাবি তুলল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.